ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 12 মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন, এটি একটি ঐতিহাসিক অধিবেশন। আমি আরেকবার আপনাকে এই অধিবেশনের প্রাণ সত্তা, এই অধিবেশনের চেয়ার এবং স্পিকার হিসাবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালনের জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই গ্যালারিটা হচ্ছে বাংলাদেশ। এই গ্যালারির দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এই গ্যালারির দিকে শুধু বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশিরা নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটকে থাকা যত বাংলাদেশি আছে তারা সবাই আজ তাকিয়ে আছে। তারা এটাকে তাদের একটা প্রত্যাশার ঠিকানা হিসাবে দেখতে চায়। দীর্ঘ সময় ধরে চলমান এই অধিবেশন নিশ্চয়ই আমরা সবাই বিপুল প্রত্যাশা নিয়ে এবং দায়িত্ববোধ নিয়ে এখানে আমরা অংশগ্রহণ করেছি। আমি, সরকারি দল, বিরোধী দল এই দীর্ঘ সময় ধৈর্য ধরে আগ্রহ ভরে অধিবেশনকে সফল করার জন্য আমি অভিনন্দন জানাই এবং সেই সাথে অত্যন্ত খোলামেলাভাবে সবাই সবার মত ব্যক্ত করার ন্যূনতম সুযোগ পেয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব আমার সম্মানিত কৃষক পিতা, যিনি অতি সাধারণ গ্রামের একজন অতি সাধারণ কৃষক ছিলেন। আমি সোনার চামচ এবং রূপার কাঠি হাতে নিয়ে জন্ম নেইনি। আমি এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলাম যেখানে আমি অভুক্ত মানুষের সংগ্রাম দেখেছি। আমি দেখেছি 2টা মাস আসলে মানুষের মধ্যে দারুণ হাহাকার, একটা চৈত্র মাস আর একটা কার্তিক মাস। তখন বাংলা মাসেরই চর্চা হতো, এখন তো আমরা সবাই ইংলিশ হয়ে গেছি এবং এই অধিবেশনে হয়ে আসে দেখলাম যে আমরা উর্দুও হয়ে গেছি। অধিবেশনের সুবাদে বিশেষ করে সরকারি দলের বন্ধুদের কাছ থেকে বুঝে না বুঝে উর্দু শুনে কিছুটা হলেও শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ তাদেরকে। মাননীয় স্পিকার, এই 2টা সময় মানুষ অগ্রিম তাদের শ্রম বিক্রি করে দিত। পেটের ক্ষুধায় ধান কাটার মৌসুমে একজন মানুষ যদি তখন 12 টাকা বেতনে কাজ করত, তাহলে অগ্রিম হিসাবে 5 টাকা বেতনেই পেটের ক্ষুধার কারণে তার শ্রম বিক্রি করে দিত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আজকে সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। তবে এটা ঠিক, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব যাদের উপর ছিল তারা যদি সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করতেন, তাহলে 54 বৎসর অতীতে ফেলে আসা এই দেশটা আরো বহুদূর এগিয়ে যেত। এই জন্য ক্ষমতায় যখন কেউ থাকেন তখন তিনি অনেকটা ফিরিস্তার মতো অভিনয় করেন। অন্যদের শুধু দোষ দেখেন, দুর্নীতি দেখেন, অতীতের সব দুর্নীতি দেখেন। ওই মনে পড়ে গেল একজন মেহমানের কথা। উনি খাইতে বসেছেন, তো উনি হাত দেন না, অনেকক্ষণ বসে আছে।
যিনি আতিথেয়তা করবেন তিনি এসে বললেন যে আপনি যে হাত দিচ্ছেন না। বলে কিসে হাত দিব, কয়েকটা ভাত দিয়ে রেখেছো, সাথে আর কিছু লাগবে না? কয়ে যে আপনি না একটু আগে এখানে এসে বললেন। হেই ধুত! তা আমি এসে জিজ্ঞেস করলাম যে কারে আপনি ধমক দিলেন? কয় না, ওই দিকে একটা পবিত্র ঘরে একটা কুকুর ঢুকতে লাগছিল, এখান থেকে 4000 মাইল দূরে, আমি একটু এখান থেকে তাড়িয়ে দিলাম। বলল বাহ, আপনি 4000 মাইল দূরের কুকুর দেখলেন, কিন্তু ভাতের নিচের আপনি রুশটা দেখতে পারলেন না। ক্ষেত্র বিশেষে আমাদের অবস্থান এমন হয়েছে, আমরা অনেক দূর দেখি, কিন্তু আমার গায়ে বগলে আমার যে দুর্বলতা বা গন্ধ সেটা আমরা দেখি না বা বুঝার চেষ্টা করি না। অন্যের দোষের তালিকা তৈরি করা খুবই সহজ। মানুষ কখনো মহৎ হতে পারে না যে শুধু অন্যের দোষের তালিকা তৈরি করে। মানুষ সেই মহৎ হয় যে নিজের দোষ খুঁজে বেড়ায়, যে আমি কোন ভুল করেছি। যখন মানুষটি নিজের ভুলের দিকে তাকায় তখনই তার সংশোধনের রাস্তাটা খোলা হয়ে যায়। আর অন্যের ভুল যখন খুঁজতে থাকে তখন তার কিন্তু আর ওই ভুল থেকে, নিজের ভুল থেকে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। আমি এখানে এসে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। আমি কি মহান জাতীয় সংসদে বসে আছি, নাকি আমি জেগে জেগে ঘুমাচ্ছি? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমি বাস্তবেই ইতিহাস শিকার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে এখানে বসেছি? আমাদের 12 তারিখ থেকে শুরু করে আজকে 30 এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি তাহলে 80 ভাগ ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়। চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে ইতিহাসের চাহিদা। কেন মানুষ আমাদেরকে এখানে নির্বাচিত করে পাঠিয়েছে? আমরা যখন এই নেতৃবৃন্দ সারা দেশ ঘুরেছি তখন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ, শ্রমিক মজুর, মেহনতি জনতা, পেশাজীবী, ছাত্র শিক্ষক সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। একটা শিশু যখন আমাদের দিকে তাকায় থাকতো মনে হতো এই অবুঝ শিশুটি না বলা একটা জিজ্ঞাসা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, আমি তো এই দেশের নাগরিক, আমি শিশু, আমাকে প্রোটেকশন দিন। আমি ঘর থেকে নিরাপদে বের হতে চাই, আবার আমি স্কুল থেকে নিরাপদে ঘরে ফিরতে চাই। আমি কি সেই প্রোটেকশন পাবো? এই শিশুটির না বলা ভাষা হয়তোবা এমন ছিল যে অন্য দেশের শিশুদের মতো আমিও কি আমার মেধা বিকাশের পরিচর্যা এবং সহযোগিতা এখানে পরিপূর্ণভাবে পাব? হয়তো সেই শিশুটি অবলা ভাষার মধ্যে এমনটাও ছিল যে আমি কি একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্রের সঠিক জায়গায় যে আমার মেধার সার্ভিসটা আমি দিতে পারব। একজন শ্রমিকের কাছে যখন গিয়েছি তখন ঘাম জড়ানো শ্রমিক, সে বলেছে আমি তো আমার শ্রমের ন্যায্য মজুরি তো পাই না, মর্যাদা পাওয়া তো কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়। আমি কি আমার মজুরি এবং মর্যাদাটা পাব? ছাত্রদের কাছে যখন গিয়েছি তাদের জিজ্ঞাসা ছিল অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাব, যেখানে শিক্ষকদেরকে পিতার মতো পাব, সহপাঠীকে ভাই এবং বোনের মতো পাব? এমন একটা শিক্ষাঙ্গনকে আমরা পাব? এ ছিল তাদের জিজ্ঞাসা। চা শ্রমিকদের কাছে যখন গিয়েছি তাদের চাহনি, তাদের ভাষা ছিল আমরা কি একটু মানবিক মর্যাদা পাব? এই সমাজ তো আমাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদাটাও দিচ্ছে না। একজন জেলের কাছে আমরা যখন গিয়েছি তার জিজ্ঞাসা ছিল জাল যার জ্বলা তার, এ তো শুধু স্লোগান, এটা তো আমাদের কপালে জুটে না, বরঞ্চ বেনিয়ারা আমাদের নামে এগুলা লুট করে নিয়ে যায়। আমি কি সেই জেলের অধিকার পাবো? আমাকে সেটি দেয়া হবে?
কৃষক ভাইটির কাছে যখন গিয়েছি তখন বলেছে আমাদের তো হাঁসপাস অবস্থা। আমি যখন জমিতে ফসল ফলাতে যাই তখন এই ফসল কোনো সময় ঘরে তুলতে পারি না, প্রাকৃতিক বিভিন্ন বন্যা খরা দুর্যোগের কারণে। আর সৌভাগ্যক্রমে যদি ঘরে উঠাই তাহলে আমার প্রোডাকশন কস্টটাও আমি আমার পকেটে ফিরে আনতে পারি না। কেন পারি না? এই কারণে পারি না, কৃষি উপকরণ যেগুলো আছে, বীজ আছে, সার আছে, কীটনাশক আছে, সেচে পানি আছে, এইগুলার খরচ আমাদের প্রাপ্তির চাইতে অনেক বেশি। সারের যে দাম লেখা আছে তার চাইতে দ্বিগুণ দেড়গুণ দামে আমাকে কিনতে হয়। এখানেও বেনিয়াদের দৌরাত্ম্য। আবার আমি যখন ফসল ফলালাম, আমার ফলানো ফসলটা আমি তার কাছে যদি 10 টাকা কেজি দরে বিক্রি করি, রাজধানীতে গিয়ে সেটা 40 টাকা কেজি দরে বিক্রি হয়। এখানে মধ্যস্বত্বভোগীদের লুটেরা। এই যন্ত্রণা থেকে আমরা কি মুক্তি পাবো? আমি যখন ফসল ফলালাম, ফল উৎপাদন করলাম, তখন পর্যাপ্ত রক্ষণাগর না থাকার কারণে আমি তো তাড়াহুড়া করে এই ফসলগুলা বিক্রি করে দিতে বাধ্য হই। আমি কি সরকার থেকে এইটুকু সাপোর্ট আশা করতে পারি? তিস্তা পারে যখন গিয়েছি, সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি মাশাআল্লাহ, আমাদের চেহারা গালগুল সবই সুন্দর নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলার দিকে তাকানো যায় না। তাদের হাড়ের ভিতরে চামড়া ঢুকে গেছে, জীবনের ঘানি টানতে টানতে তারা হয়রান হয়ে গিয়েছে। পুরো নদীটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। ভরাট হয়ে যাওয়ার কারণে পাশের প্রতিবেশী দেশ থেকে যখন বন্যা তেড়ে আসে, তখন নদীর ধারণ ক্ষমতা একেবারেই নির্জীব হয়ে যাওয়ার কারণে 2 কূল ভাসিয়ে আবার তাদেরকে পানিতে ডুবাইয়া মারে। শীত মৌসুমে যখন সে ফসল ফলাবে তখন তার চাহিদার পানি নাই। বর্ষায় যখন সে একটু আত্মরক্ষা করবে তখন পানির তুড়ে ভেসে যায়। প্রতি বৎসর শত নয় হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদী তটে। এভাবেই তাদের জীবন চলছে। আমি ধন্যবাদ জানাই আসাদুল হাবিব দুলু সাহেবকে, সম্মানিত সংসদ সদস্য তিনি এবং মন্ত্রী। তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, জাগো বাহে। এই জাগা লোকগুলো এখন এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই মন্ত্রী পরিষদ, এই সরকার আমাদের সবার দিকে তাকিয়ে আছে। আমাদেরকে তো জাগিয়েছে তো ঠিকই, আমরা কিন্তু আমাদের দাবি এখন বাস্তবায়ন হচ্ছে দেখতে চাই। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গল্প শুনতে শুনতে মানুষগুলা ক্লান্ত। এখন আর গল্প শুনতে চায় না, এখন তারা পদক্ষেপ দেখতে চায়। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম, কে সরকারে আসবে না আসবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা যদি সে সুযোগ পাই, আমাদের প্রথম পদক্ষেপ হবে তিস্তা নদীতে প্রথম কুদালটা কূপ মেরে। আমরা এখান থেকে শুরু করব। সারা বাংলাদেশ কম বেশি ঘোরার সুযোগ হয়েছে। রিয়েলি তিস্তা পারের মানুষগুলার মতো এত দুর্ভাগ্য পীড়িত মানুষ আমি বাংলাদেশের কোথাও আর দেখি না। অবশ্যই আমাকে তাদের কথা বলতে হবে। আমার কথা এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। আমি দাঁড়াবো, সবার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাকে একটা আসনের লোকেরা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে।
মাঝে মাঝে আমি হাঁটি ঘুরি দেখি আর মনে মনে ভাবি এটা কি রাজধানীর ছিটমহল? ছোট্ট একটি এলাকা, মাত্র দুটি খাল, ময়লার ভাগাড়, অবৈধ দখলদারিত্ব, রাস্তাগুলা সরু, আবার সেই রাস্তার মাঝখানে লাইট পোস্ট। হ্যাঁ, অবশ্যই আমি বলবো 2 মাস 2.5 মাসের সরকারের জন্য সব কিছু একেবারে চকের পলকে সমাধান করা সম্ভব নয়। শুরু হোক। আমাকে লোকেরা বলে সংসদে আমাদের কথা বলবেন, আমি বলি যে বলবো ইনশাল্লাহ। আমি সেই কথাগুলো এখন বলতে চাই। আবার আমি ফিরে আসবো আমাদের দায়িত্ব কর্তব্যে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি ওই এলাকার মানুষগুলো তাদের ভালোবাসা, সমর্থন আর ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে বলে আমি এই জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। একেবারে 47কে আমি সম্মান করি, কারণ ওই সীমারেখাটাই বর্তমানে বাংলাদেশের সীমারেখা। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের নদী রক্ষা করতে পারিনি বলে আমাদের কিছু জমি চলে গেছে প্রতিবেশী দেশের পেটের ভিতরে। আমরা বাড়াতে পারি, ওই যা ছিল তাই। ওই 1 খণ্ড জমি আমরা পেয়েছিলাম, এই জন্য 70 সালের নির্বাচন হয়েছিল। 94 ভাগ ভোট যেগুলা কাস্ট হয়েছিল তার মধ্যে 94 ভাগ পেয়েছিল আওয়ামী লীগ। তারা আসলে এত ভোট পেয়ে তারা আসলে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। সম্ভবত তারা আবেগে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এত মানুষের ভোটের প্রতি তারা সম্মান দেখাননি। যে ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখার কারণে অনিবার্য হয়ে উঠল মুক্তিযুদ্ধ। তারাই সেই ভোটটাকে আবার গলা টিপে হত্যা করলেন। তারা বাকশাল খায়। আমাদের অনেক বন্ধু 72-এর সংবিধান সম্পর্কে তাদের হোল হার্টেড রেসপেক্ট তারা পে করেন, আমি পারি না এই জায়গায়। যারা করেন তারা এখন সরকারি ট্রেজারি বেঞ্চে অনেকে বসে আছে। আপনিও পারেন না, কারণ 72-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি 72-এর জায়গায় ওটা রাখেন নাই। যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার মেরামতের দরকার ছিল তিনি করেছেন। তাইলে এখন কেমনে আমরা বলতে পারি যে আমরা 72-এর সংবিধান চাই? এটা তো আমরা বলতে পারি না। আমাদেরকে এমনভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে, এই দেশে বসবাস করি কেমনে? উই আর ল অ্যাবাইডিং পিপল। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না। একজন নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। মাননীয় স্পিকার, এই ছোট্ট এলাকাটি মাত্র 2টি থানা নিয়ে গঠিত, কাফরুল এবং মিরপুর। মিরপুরের পুরা টানা আংশিক। এই জায়গাটির মধ্যে কিছু অবকাঠামোগত সমস্যা আমাদের রয়েছে, সেগুলোর দিকে একটু নজর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীবর্গকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। ইব্রাহিমপুর বাজার এলাকার যানজট নিরসনে মাস্টার প্ল্যান অনুযায়ী 100 ফুট রাস্তা বাস্তবায়ন এবং উত্তর কাফরুলের 350 মিটার দৈর্ঘ্য সরু রাস্তাটি প্রশস্তকরণ জরুরি। প্রথমটা একটা মাস্টার প্ল্যান আগে থেকে আছে, এখন এটা বাস্তবায়ন হওয়া দরকার। এই এলাকায় প্রায় যানজট লেগে থাকে, অসহনীয় যানজট। সেই জায়গাটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম। 4 নম্বর ওয়ার্ডের সরকার বাড়ি মোড় থেকে পলাশনগর এবং 13 নম্বর ওয়ার্ডের বড়বাগ থেকে পূর্ব মণিপুর পর্যন্ত অত্যন্ত জরাজীর্ণ রাস্তাগুলোর দ্রুত সংস্কার। বছরের পর বছর ভাঙ্গা চূড়া পড়ে আছে। এখানকার কন্ট্রাক্টর নাকি পালিয়ে গেছে, তো এখন কন্ট্রাক্টর আবার ফিরে এসে যতক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিস্টরা ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত কি মানুষগুলোকে এই যন্ত্রণা ভোগ করতে হবে? মাননীয় স্পিকার, এর তো একটা সমাধান হওয়া দরকার। এই জন্যে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীকে আমি অনুরোধ করব তিনি সদয় দৃষ্টি দিবেন।
ইব্রাহিমপুর এবং উত্তর কাফরুলের রাস্তার মাঝখানে অবস্থিত বিদ্যুতের খুঁটিগুলো জরুরি ভিত্তিতে সরানো দরকার। এর মাঝে বহু অ্যাক্সিডেন্টও হয়েছে এগুলোকে কেন্দ্র করে। এবং রাস্তা এত সরু, তার মাঝখানে আবার ইলেকট্রিক লাইট পোস্ট, এটা একেবারেই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মিরপুর 10 থেকে আগারগাঁ পর্যন্ত জলাবদ্ধতা দূর করতে এখানে বগালে খালের অবৈধ দখল উচ্ছেদ এবং গভীরতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। মণিপুর ও শেওড়াপাড়া এলাকার পুরাতন ও সরু সুয়ারেজ পাইপ পরিবর্তন করে বড় মাপের বা ব্যাসের পাইপ সেখানে স্থাপন করা অতি জরুরি। এখন বর্ষা হলে ওই 52 ইঞ্চি বর্ষার কোনো দরকার পড়ে না, বৃষ্টির দরকার পড়ে না। সামান্য বর্ষা হলেই সেখানে ফ্লাড শুরু হয়েছে। এই জন্য বলছিলাম যে এটা ছিটমহল কিনা আল্লাহই ভালো জানে। মাননীয় স্পিকার, বাউনিয়া বাদ এবং একটা শব্দ এখানে আছে, আমি না বলে পারছি না যেহেতু ওই নামে এটা পরিচিত, বগারমার খাল। সেই খালের উপর নির্মিত নিচু কালভার্টগুলো পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছে। এইগুলো পুনর্নির্মাণ একান্ত প্রয়োজন। কতগুলো এলাকায় পানির জন্য এখন হাহাকার। গ্রামাঞ্চলে সুপেও পানি পায় না, সেখানে হয়তো আর্সেনিক যুক্ত পানি, কিন্তু পানি পায়। আর এইখানে পানিই পাচ্ছে না, এটা একটা ছোটোখাটো কারবালায় পরিণত হয়ে গেছে। আবার বিশেষ করে গত 1 মাস ধরে এই প্রবলেমটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। কি জন্যে আমি ঠিক জানি না। এই বিষয়ে ওয়াসার এমডির সাথে কথা হয়েছে, সংশ্লিষ্ট তাদের কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। আমি লোকদের কাছে যাই, বলে কিচ্ছু দরকার নাই, আমাদেরকে বাঁচার জন্য 1 ফোঁটা পানি দেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে এই যে এলাকাগুলোয় পানির জন্য লোকেরা হাহাকার করছে, আমি এই নামগুলো অনেক দীর্ঘ, আমি এখানে পড়ে আপনার সময় নষ্ট করছি না, এগুলা সবাই জানে। আমি শুধু অনুরোধ করব যে এই পরিত্যক্ত এলাকাটাকে একটু শনাক্ত করে যেন তার প্রতি সঠিক মনোযোগ দেওয়া হয়। আইন শৃঙ্খলা এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সব জায়গায় যে প্রবলেম, এখানেও সেই একই প্রবলেম, মদ, মাদকতা, কিশোরগের। এর সাথে সারা দেশের মতো এখানেই সীমাহীন, বলগাহীন, লাগামহীন চাঁদাবাজি। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন, তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। 5 আগস্টের পর আমরা কি এমন একটা বাংলাদেশ চেয়েছি মাননীয় স্পিকার? কে চাঁদাবাজ? আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই যে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নির্মূল করব ইনশাআল্লাহ। দখলবাজি নিয়ে বিভিন্ন জায়গায় ইনফাইটে কতগুলো মূল্যবান জীবন হরে গেছে। আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। কেন? তারা তো এদেশেরই সন্তান, এইভাবেই মরতে হবে কেন? হালাল রুজির পথ 99% মানুষের জন্য থাকলে এই 1% মানুষের হাতে কেন 99% মানুষ জিম্মি হবে? এদের যন্ত্রণা থেকে দেশটাকে মুক্ত করতে হবে মাননীয় স্পিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উন্নতি আমি এগুলো বুঝি না। যে সরকার আসে আইসেই বলে যে আগের চেয়ে এখন অবস্থা ভালো। এই আগটা কি সেটাও বুঝি না। আমি এই আগ পাশ কিছুই শোনার পক্ষপাতী নই। আমি শোনার পক্ষে আমাদের বর্তমানটা কি। এই বর্তমানে আমরা একটা নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বাংলাদেশের সকল জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি একই ধরনের নয়, কিন্তু যে জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ, বেশি ভালনারেবল, সেই জায়গায় যেন অগ্রাধিকারের ভিত্তিতে আগেই নজর দেওয়া হয়। এর সাথে আমাদের শিক্ষাঙ্গনগুলোকে সকল ধরনের সন্ত্রাস মুক্ত যেন রাখার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়। আমরা আর দেখতে চাই না যে দলেরই হোক দায়ের কূপে কিংবা আগ্নেয়াস্ত্রের বুলেট তার জীবন নিয়ে গেছে, এটা দেখতে চাই না।
আমরা দেখতে চাই শিশু হয়ে ঢুকবে, পরিণত মানুষ হয়ে ওখান থেকে বের হবে, দক্ষ নাগরিক হয়ে বের হবে, নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক হয়ে বের হবে, দেশপ্রেম বুকে নিয়ে বের হবে, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বের হবে। আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটা দেখতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, দেশকে যদি আগাতে হয় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষার প্রাণ হচ্ছে টারশিয়ারি লেভেলে, সেখানে রিসার্চ হবে, গবেষণা হবে, জাতির ভবিষ্যৎ ওখান থেকেই বের হয়ে আসবে। দুঃখের বিষয়, গবেষণায় ফকিরের ভিক্ষা দেওয়া হয়। ফকিরের ভিক্ষা দেওয়ার কারণে ওই ভিক্ষাগুলো লুটপাট হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেগুলোও কাজে লাগে না। তবে আমি একটা সেক্টরকে বরাবর ধন্যবাদ দেই, আজও ধন্যবাদ দেব। এটি হচ্ছে আমাদের কৃষি বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের অর্জনকে আমরা অস্বীকার করলে নিজেকে অস্বীকার করার সামিল হবে। তারা এই দেশকে অনেক কিছু দিয়েছে। মেধাতে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদের সময় যেটা ছিল, সবচেয়ে বড় মেধাবীরা যেত বুয়েটে, এরপরে যারা মেডিকেলে, তারপরে যারা কৃষিতে, এরপরে যারা পাবলিক ইউনিভার্সিটিতে। অবশ্যই তার ব্যতিক্রমও ছিল, অনেক প্রখর মেধাবীও হয়তো প্রায় পাবলিক ইউনিভার্সিটিকে ফার্স্ট চয়েস হিসেবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু ইন জেনারেল ট্রেন্ডটা এমন ছিল। সেই জায়গা থেকে তৃতীয় অবস্থানের লোকেরা যদি দেশকে এত কিছু দিতে পারলেন, প্রথম এবং দ্বিতীয় অবস্থান কি দিল সেটা এখন পর্যালোচনার দাবি রাখে। এবং এইখানে রাষ্ট্রের দায়িত্ব কতটুকু, দায় কতটুকু, সেটাও পর্যালোচনা করতে হবে। তাদের হাতে যদি পর্যাপ্ত উপকরণ তুলে না দিয়ে আমরা বলি যে কেন তোমরা আমাদেরকে দিচ্ছ না, এটাও হবে অবিচার। এই জন্য আমি দাবি করব বাজেট অধিবেশন সন্নিকটে সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা এবং স্বাস্থ্যে দেওয়া হয়। যদি একটা সুস্থ সবল জাতি গঠন করতে হয়, অবশ্যই একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। কিন্তু এখানে সবাই স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে হাহাকার করেছেন, সবচেয়ে বেশি হাহাকার করেছেন স্বাস্থ্য সেবার বিষয়টা নিয়ে। অনেকে বলেছেন স্বাস্থ্য সেবা নিজেই রুগী, আমাদেরকে সারিয়ে তুলবে কিভাবে। সঠিক, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগী ভর্তি থাকে 3700। হাউ কুড বি পসিবল? আবার এখন অন্য সমস্যাও দেখছি। এই ফ্যাসিস্ট আমলে যোগ্য দক্ষ ডাক্তারদেরকে বহু দূরে বদলি করা হয়েছে, যেখানে তাদের মেধারও কোনো মূল্যায়ন করা হয়, এবং সেখানে এটাকে কাজে লাগানোরও কোনো সুযোগ ছিল না। আবার অনেককে ওএসডি করা হয়েছে। আমাদের সম্মানিত মন্ত্রী, তার ছোট ভাই, সেও একজন ডাক্তার, আমাকে একদিন আক্ষেপের সুরে বলেছিল, শফিক ভাই, আগামীতে যদি আমাদের সরকার গঠিত হয়, একটা গাল দিয়ে বলেছিল, গাল অবশ্য সভ্য সরকার, যে আমাদেরকে অমুক জায়গায় তমুক জায়গায় দিয়েছে, ওদেরকে আমরা বাংলাদেশের সীমানার ভিতরে না রেখে ওদেরকে আমরা ট্রান্সফার করব তালপট্টিতে। আমি বলেছিলাম, হোয়াটস ডিফারেন্স? তুমি আর আমি যদি এইটাও করি তাহলে তো একই কাজ করলাম। মাননীয় স্পিকার, কিছু কিছু কাজ দুঃখজনকভাবে এখন এরকমই শুরু হয়ে গেছে। ফ্যাসিস্ট আমলে যারা বঞ্চিত ছিল, নিগৃহীত ছিল, ওএসডি ছিল, খালে বিলে তালপট্টিতে যাদের পোস্টিং ছিল, এখন আবার তাদের উপরে সেটা চলে এসেছে। কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান রেখেই বলছি, তিনি বলেছেন আমরা একটা মেরিটোক্রেটিক নেশন বিল্ড আপ করতে চাই। আমি তাকে বলবো, দল আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিকগুলোকে আপনার নেতৃত্বে যেন মূল্যায়ন করা হয়। মাননীয় স্পিকার, জ্বালানি সংকট সমস্যা যাই বলি এসেছিল, সবাই কষ্ট পেয়েছেন, এখানেও যারা তারাও কষ্ট পেয়েছে, তবে আমাদের চাইতে সাধারণ নাগরিকরা অনেক বেশি কষ্ট ভোগ করেছে। আমরা এই বিষয়ে একটা অর্থবহ আলোচনা করেছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই আলোচনার পরে যখন কমিটি হলো, সম্মানিত চিফ হুইপ বলেছেন
এই কমিটি হওয়ার পরে আমরা দেখি যে রাস্তার সেই কষ্ট দূর হয়ে গেছে অনেকটাই। কেন মাননীয় স্পিকার? দেশবাসী বিশ্বাস করতে শুরু করেছে যে একই বিষয়কে সরকারি দল এবং বিরোধী দল সিরিয়াসলি নিয়েছে, তারা এটা অ্যাড্রেস করবে, আমাদের সমস্যার সমাধান হবে। এই আস্থার জায়গাটা ফিরে আসার কারণে সমাধানের পথ খুলে গেছে। আমরা দোয়া করি যে এই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে তার পরিসমাপ্তি হোক। এই যুদ্ধ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমরা আগেই বলেছি এই সংকট এই সরকারের তৈরি নয়, এটা গ্লোবাল ইস্যু, গ্লোবাল প্রবলেম, ক্রাইসিস। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা অতীতের যে নিয়ম ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারো মুখের দিকে তাকাইয়া তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেন না, তিনি দেশবাসীর মুখের দিকে তাকিয়ে করেছিলেন। এখন এই জায়গা থেকে আমরা কেন সেই আওয়াজটা একইভাবে দিতে পারলাম না? আমাদের একটি বন্ধু রাষ্ট্র কেন আক্ষেপ করে বলে যে আমাদের চরম কষ্টের সময়ে আমরা বাংলাদেশকে পাশে পেলাম না? কেন এই কথা বল? উইল বি ইন এ জাস্টিফাইড রানার, আমাদের রেস হবে জাস্টিফিকেশনের উপর। যেই মজলুম হবে সে আমার প্রতিবেশী কিংবা দূরবর্তী যেই হোক, তার প্রতি আমাদের সমর্থন থাকবে। আর যেই জুলুম করবে তার জুলুমেরও আমরা প্রতিবাদ করব আমাদের ভাষায়, আমরা যে ভাষাটা বুঝি, কারো শেখানো দেওয়া ভাষায় না। নির্বাচনী ইশতেহারে আমরা যেমন বলেছি, বিএনপিও তেমন বলেছে যে আমাদের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন পররাষ্ট্র, সবার আগে বাংলাদেশ। আমরা সেই জায়গাটা দেখতে চাই। আমরা কাউকে বরাবর বলে এসেছি আমাদের সীমাহীন বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু একজন প্রভুর দরকার নাই আমাদের। আমরা সেই জায়গাটাই দেখতে চাই। মর্যাদার সাথে মাথা উঁচু করে সমতা, ন্যায্যতা এবং মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে পরিচালিত হবে আমাদের পররাষ্ট্রনীতি। এই জায়গাটা নিশ্চিত করুক সরকার, আমরা এটাই সরকারের কাছে প্রত্যাশা করি। আমাদেরকে বলা হয় মাঝে মাঝে, আমাদের ট্রেজারি বেঞ্চের বন্ধুরা বলেন যে এমন কোনো কাজ আপনারা করবেন না যে কারণে আবার পতিত ফ্যাসিস্টটা ফিরে আসে। আমরা তো এটা চাই না, কিন্তু নির্বাচনের আগে আমরা দেখলাম কিছু কিছু সিনিয়র নেতা পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করে নিশ্চয়তা দিয়ে বলছেন আপনাদের সকল মামলা উঠাইয়া দেব, আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা, আপনাদেরকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। আমরা জানি না এখনো তাদের সেই সম্পর্ক বিদ্যমান আছে কিনা। আমাদের কথা একদম পরিষ্কার, ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে, যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, দর্শন হয়েছে, এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার উসমান হাদি পর্যন্ত আসতে হবে। মাননীয় স্পিকার, কিন্তু বিচারের দিকে তাকিয়ে আমরা কিছুই বুঝতে পারছি না। বিচারের অঙ্গনে কি সবুজ পতাকা উঠছে না লাল পতাকা উঠছে না কালো পতাকা উঠছে, বুঝতে পারছি না। আমরা একটা সবুজ পতাকা দেখতে চাই। ওখান থেকে বলা হবে জাতিকে আমরা হতাশ করব না, জাতির প্রত্যাশার আলোকে মজলুমের পাওনা তার কাছে পৌঁছে দেব। না হলে শহীদরা, শহীদদের আত্মা, তাদের আপনজন, গুমের শিকার লোকগুলো তাদের আপনজন, দর্শনের শিকার হয়ে যে মা কেঁদেছে, যার চোখের পানিতে হয়তো একটা নালা নদী তৈরি হয়ে গেছে, তাদের আত্মা আমাদেরকে অভিশাপ দেবে। এই অভিশাপের ভার এই পার্লামেন্টের বহন করা ঠিক হবে না। মাননীয় বিরোধী দলের নেতা, আর কতক্ষণ সময় লাগবে? আপনি যতক্ষণ দিবেন। না, আপনার কতক্ষণ লাগবে? আপনি সারা রাত দিলে আমি রাজি আছি, 2.5 ঘন্টা দিলে রাজি আছি, 4 ঘন্টা দিলেও রাজি আছি, এটা আমার পাওনা। আপনি বলবেন সবাই পাইছে আধা ঘন্টা 20 মিনিট, আপনি একটা যৌক্তিক সময় নিন। আমি একটা যুক্তি দিয়ে যৌক্তিক সময় নিচ্ছি। যখন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে 42 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছিল এটার জন্য, তখন আমি বলেছিলাম যে এটা 50 ঘন্টা করেন। এইটা নিয়ে আমাকে 2 বার খুঁটা দিয়েছেন আমার সম্মানিত একজন সংসদ সদস্য এবং তার সূত্র ধরে আরো কয়েকজন। খুঁটাটাই যখন খাইলাম মাননীয় স্পিকার, তখন পুরা সময়টাকে আমার পাওনা নয়?
কথা চান, সেই দিক থেকে আপনি বিবেচনা করেছেন, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, তা আমি এত চাইবো না, 4 ঘন্টাও চাইবো না, কমপক্ষে 2.5 ঘন্টাও চাইবো না, আমি শেষ করে দিচ্ছি, আমি সেই দিকে আগাচ্ছি। আমার বক্তব্যে যদি কোনো ধৈর্যচ্যুতি ঘটে আমি মাপ চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, এই বাংলাদেশটাকে আমরা সবাই বলি যে আসেন ঐক্যবদ্ধভাবে এগিয়েছে, তো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হলে আসলে মানসিকতায় আমাদের সবার পরিবর্তন আনতে হবে। পরিবর্তন বক্তব্যে নয়, পরিবর্তন আনতে হবে মানসিকতা। সেটা কি? সেটা আর কিছু নয়, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আমার অপিনিয়ন আমি দেব, আপনার অপিনিয়ন আপনি দেবেন, আমারটা আপনি শ্রদ্ধা ভরে শুনবেন, আপনারটা আমি শ্রদ্ধা ভরে শুনব। এরপরে যা যৌক্তিক তা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমরা যদি এতই ক্ষিপ্তা বিরোধী দল হতাম, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে আমরা সাড়া দিতাম না। আমরা তো বিরোধী দলকে ভালোবাসি না, আমরা তো এখানে বিরোধী দলকে প্রতিনিধিত্ব করতে আসি নাই, আমরা এখানে এসেছি 20 কোটি মানুষের জন্য কথা বলতে। আমরা প্রথম দিনই বলেছি সকল ভালো কাজে সহযোগিতা, আর যখনই ভুল দেখব তখনই আমরা কিন্তু প্রতিবাদ করব, আমরা চুপ করে বসে থাকব না। মাঝে মাঝে এখান থেকে আমাদেরকে বলা হয় এইভাবে চলবেন, ওইভাবে চলবেন, না চললে এই হবে। আসলে কি হবে সেটা দেখতে দেখতেই তো বাংলাদেশিরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা মজলুমের মিলন মেলা, আমরা সবাই দেখে দেখে এখানে এসেছি। আর কপালে যদি ওই দেখা থাকে আরেকবার দেখবো, অসুবিধা কি? জনগণের জন্য কাজ করতে গিয়ে একবার কেন 100বার দেখবো, তাতে অসুবিধা কি? এতেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি সর্বশেষ উদাহরণ দেব, যখন কেউ ক্ষমতায় থাকে তখন ওই রকমই কথাবার্তা সুন্দর করে বলে, গলার আওয়াজ বেড়ে যায়, চেহারার ভাবমূর্তি অন্যরকম হয়ে যায়। এই যে আমাদের জুলাই যোদ্ধারা যারা নেতৃত্ব দিচ্ছিল, আমাদের তরুণ যুব সমাজ, তাদেরকেও তো ডিবিটে নিয়ে অনেক কিছু করা হয়েছে, কাণ্ডকারখানা। তাদের সেই দিনের করুণ আহাজারি আর্তনাদ জাতি দেখেছে, বিশ্ব দেখেছে, কিন্তু তাই দিয়ে কি আন্দোলন দমানো গেছে? তাই বলে কি এদেরকে দমানো গেছে? এটা হয় না। চাবুক পিঠে দিতে পারবেন, কিন্তু চাবুক আপনি হৃদয়ের উপরে দিতে পারবেন না। কাজেই আমাদের ভাষা যদি হয় পরস্পরকে শ্রদ্ধা করে, পরস্পরকে মেনে নিয়ে সম্মান করে, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখবে। এখানে মাঝে মধ্যে আমি ধারণা করি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এখানে বসেন, তারা অবজার্ভ করেন। উই ডু স্যালিউট এই উদ্যোগ নেওয়ার জন্য। ওরা যেন এখানে এসে আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়। ইয়েস, আমরা আমাদের এনসিস্টরদের সত্যিকারের এনসিস্টর হিসাবে পেয়েছি। আমরা গর্বিত সাকসেসর হতে চাই তাদের। আমাদের সব কিছু দেখে যেন তাদের মধ্যে সেই উদ্দীপনাটা আসে। ইতিহাসের বিশাল কুপাকুপির পরে কোনো সম্মানিত সদস্য একেবারে শেষে এসে বলেন যে এগুলা বাদ দিয়ে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। তা আগে দাগ উড়ালগুলা ফেলে দেন, ওই কুপাকুপিগুলা আমরা বাদ দেই, সেটা আমিই দেই আর ওখান থেকেই দেওয়া হোক। ওগুলা ফেলে দিয়ে যখন ঐক্যের ডাক দেওয়া হবে, সেই ডাকটা তখন হবে কার্যকর ডাক। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি আমার সময় সংকেত বেজে উঠেছে, আমি আর বেশি সময় নেব না। আমি 1 মিনিট কথা বলে বিদায় নিচ্ছি। কি ভাই এটা? জি জি, না সেটা তো ভিন্ন ব্যাপার, আমার বক্তব্য আমি শেষ করছি। আমি শুধু এতটুকু বলবো যে ভাই, অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস শিক্ষা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই। ভালো যদি কিছু বলে থাকি, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেন এবং আমাদের সবাইকে এটা মানার তৌফিক দেন। আমি একটা কৈফিয়ত না দিয়ে পারছি না।
মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে, উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। ওনার মেয়ে, আল্লাহ তাআলা আমাকেও 2টা মেয়ে সন্তান দান করেছেন, আমার মেয়ে। ওনার মেয়ের সম্মান মানে আমার মেয়েরও সম্মান, মানে আমাদের মেয়েরও সম্মান। এই ইতর প্রাণীগুলা কারা, তাদেরকে নির্মোহভাবে খুঁজে বের করা হোক। প্রিকনসেপ্ট কোন আইডিয়া থেকে নয়, ব্লেম গেমের জায়গা থেকে নয়, ভেরি ট্রান্সপারেন্টলি এটা বের করে আনা হোক। আমার নিজের দুঃখের কথা নাই বললাম, একটা মানুষ বয়স হওয়া পর্যন্ত সব সময় গায়ে কাপড় রাখার চেষ্টা করেছি। মা বাপ যেটুকু পেরেছেন, আমি এখন যেটুকু পারি সামর্থ্যের আলোকে। কিন্তু আমার যে কতবার কাপড় চোপড় খুলে ফেলে, নিজেরটা আমি কারে বলব? মাননীয় স্পিকার, কি শিখাচ্ছি, কাদেরকে প্রশ্রয় দিচ্ছি? মনে রাখবেন, আমাদের কেউ যদি এদেরকে প্রশ্রয় দেয়, একদিন এরা আমাদেরও কাপড় নিয়ে টান দেবে। এই নোংরা ধারা বন্ধ হওয়া উচিত। এর অস্ত্র সরকারের হাতে, আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করব। সকল টেকনোলজি কাজে লাগিয়ে প্রথমত বলবো যে এই নোংরামি বন্ধ করার পথ বাহির করুন, গোটা ফিল্টার করে আউট করুন। তারপরে বলবো ইনসিডেন্টালি ওর অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেলে সেইটার কঠোর ব্যবস্থা নেই। আমি সংসদ সদস্যরা 2 জন দাঁড়িয়ে তাদের নিরাপত্তা চেয়েছেন, আমি খুশি হতাম তারা যদি বলতেন আমরা আমাদের নিরাপত্তা চাই না, আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি বলবো আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এই অধিবেশনকে সফল করতে যারা প্রচুর খাটুনি করেছেন, কষ্ট করেছেন, সমস্ত কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার লোকেরা যারা শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, তারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলের পক্ষ থেকে বা সারা অধিবেশনের পক্ষ। অতীতের রেওয়াজ এইটাকে সামনে রেখে, এইটা তাদের পারিশ্রমিক নয়, তাদের প্রতি সম্মান এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, আপনি তাদের এক মাসের পরিমাণ বেতনের একটা ইনসেন্টিভ তাদের হাতে এই অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে সেই সিদ্ধান্তটি আপনাকে নেওয়ার জন্য আমি আমার সমস্ত কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। তবে এই দিয়ে তাদের অবদানের সম্পূর্ণ কৃতজ্ঞতা আদায় করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি আমরা যেমন দেশের জন্য কাজ করেছি, এই কয়টা দিন তারা সীমাহীন পরিশ্রম করেছেন দেশের জন্য, ইনশাআল্লাহ তারা সম্মানিত হবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি এবং আমরা সহ আজ আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতে এই সংসদ অধিবেশনে বসেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রায় 1 মাস 25 দিন যাবৎ এই সংসদ পরিচালিত হয়েছে এবং দেশ এবং দেশের জনগণের স্বার্থে আমরা এখানে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল শহীদ আত্মত্যাগ করেছেন, যে সকল মানুষ শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের
গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে যে সকল মানুষকে বর্বরভাবে হত্যা করা হয়েছে। আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যাতে তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করতে চাই 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই দেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা অধিকার যেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সকল মানুষ আত্মত্যাগ করেছেন প্রত্যেকটি মানুষকে আমি স্মরণ করতে চাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। একই সাথে এই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা রাজপথে থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেই রাজনৈতিক দলের যে সদস্যরা বিভিন্নভাবে আহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আজকের এই সংসদ অধিবেশনে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আজকের এই সংসদ মাননীয় সম্মানিত বিরোধী দলীয় নেতা সঠিকভাবেই বলেছেন যে আজকের এই সংসদের দিকে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। এই সংসদের দিকে পৃথিবীর প্রতিটি কর্নারে যেখানেই একজন বাংলাদেশি আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে একটি দৃঢ় প্রত্যাশা, আশা নিয়ে। মাননীয় স্পিকার, আমরা প্রায় প্রতিটি সংসদ সদস্য বিভিন্ন সময় 1 মাস 25 দিন যে আমরা সংসদ অধিবেশন হয়েছে, এই সময়ের মধ্যে প্রায় বলা যায় প্রত্যেক সদস্যই তার বক্তব্যের শুরুতে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সময় বিভিন্ন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, তাদের কথা উল্লেখ করেছেন। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, শ্রদ্ধা নিবেদন করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা শ্রদ্ধা নিবেদন করব। কিন্তু মাননীয় স্পিকার, শুধু কি শ্রদ্ধা নিবেদন করলেই শহীদদের প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে? অবশ্যই নয়। মাননীয় স্পিকার, যে সকল মানুষ জীবন উৎসর্গ করেছেন, যে সকল মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি মানুষের একটি প্রত্যাশা বা একটি আকাঙ্ক্ষা ছিল, এবং সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সেই মানুষটি সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মাননীয় স্পিকার, কি ছিল এই মানুষগুলোর প্রত্যাশা বা আকাঙ্ক্ষা? খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই মানুষগুলোর প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, আরেকজনের ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান রেখে নিজের মতামতকে প্রকাশ করতে পারবে। এই মানুষগুলির প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদের জীবন পরিচালনা করতে পারবে। এই রকম প্রত্যাশাগুলো ছিল। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতার সাথে একমত প্রকাশ করছি। উনি উল্লেখ করেছেন ওনার বাবা একজন কৃষক ছিলেন, এবং কৃষক থাকাকালীন অবস্থায় কি এরকম সমস্যা ফেস করেছেন এই দেশের কৃষক, সেটি সেই সময় হোক, এটি বর্তমান সময় হোক। মাননীয় স্পিকার, এই সকল বিষয়গুলো ওনারা যেমন দেখেছেন, এই সকল বিষয়গুলো আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা দেখেছি। আমাদের পরিবারে বর্তমানেও কেউ না কেউ
প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমরা যে গিয়েছি 12 তারিখের নির্বাচন, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হোক, 1991 সালে নির্বাচন হোক, 2001 সালে নির্বাচন হোক, 1996 সালে নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আমরা গ্রামে গিয়েছি, খেতে গিয়েছি, কৃষকের কাছে ভোট চেয়েছি, কৃষাণীর কাছে ভোট চেয়েছি, সকল প্রকার মানুষের কাছে আমরা ভোট চেয়েছি। আমরা জানি আমাদের কৃষক ভাইদের কি অবস্থা। মাননীয় বিরোধী দলের নেতাকে আশ্বস্ত করে বলতে চাই, কৃষকদের এই সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, আবারও নির্দ্বিধায় বলতে হবে, আল্লাহ রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করা ছাড়া কোনোই উপায় নেই। আল্লাহর রহমত ছিল বলেই বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করার পরে দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি সেই কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে হ্যাঁ, মাননীয় স্পিকার, হয়তো অনেকেই বলতে পারে যে কয়জনকে আপনারা দিয়েছেন কৃষক কার্ড। আমরা দেওয়া শুরু করেছি মাননীয় স্পিকার, পর্যায়ক্রমিকভাবে। আমরা কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদের কাছে ধীরে ধীরে আমরা পৌঁছাবো। এবং শুধু কৃষক বলতে সাধারণত আমরা যে বুঝি যে মানুষগুলো, শুধু তাই নয়, যে ধান ফলায় শুধু সেই কৃষকই নয়, যে ধান ফলায়, যে মৎস্য চাষ করে, যে গবাদি পশু চাষ করে, প্রত্যেক ধরনের কৃষকের কাছে আমরা পৌঁছতে চাই। এবং এটি বলতে পারি, আমরা মাননীয় স্পিকার শুরু করেছি, আল্লাহর রহমতে আমরা এই কাজটি শুরু করেছি, কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি, এই সংসদে নির্বাচিত প্রতিনিধিরা শুরু করেছে। এবং একটু আগে বিরোধী দলের নেতা ওই গ্যালারি দেখিয়ে বললেন যে ওখানে ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে, ইনশাল্লাহ তারা সেই কাজটিকে এগিয়ে নিয়ে যাবে এই কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য। মাননীয় স্পিকার, খুব সঠিকভাবে বিরোধী দলের নেতা বলেছেন এই দেশের শিক্ষা অঙ্গন বা ছাত্রদের কথা। মাননীয় স্পিকার, আমরা অবশ্যই চাই না যে আমাদের যে শিক্ষা অঙ্গনগুলোর যে অবস্থা, শিক্ষার্থীদের যে অবস্থা, সেটি এরকম থাকুক, সেটি অবশ্যই পরিবর্তিত হোক। মাননীয় বিরোধী দলীয় নেতার এক সন্তান ব্রিটেনে থাকেন। যেভাবেই হোক রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও ব্রিটেনে থাকতে হয়েছিল। আমি দেখেছি সেই দেশের স্কুলগুলি কেমন। যখন স্কুলগুলো দেখতাম, সেই দেশের স্কুলের বাচ্চাদেরকে দেখতাম, এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাজনীতির সাথে জড়িত আছি বলেই খুব স্বাভাবিকভাবেই মনে হতো, আহা, আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না। মাননীয় স্পিকার, দেখেছি সেখানে কিভাবে প্রাইমারি স্কুলের কথা যদি বলি, আমি যেখানে থাকতাম তার আশেপাশে প্রাইমারি স্কুল ছিল, সেজন্যই সেটি বেশি চোখে পড়তো। সকালে এবং বিকালে যদি কোথাও বেরোতাম, দেখতাম যে বাচ্চারা যাচ্ছে, দেখতাম বাচ্চারা কি সুন্দর কাপড় চোপড় পরে যাচ্ছে, পায়ে জুতো, মোজা, সুন্দর শার্ট প্যান্ট, যার যেটি স্কুল ড্রেস সেটি পরে যাচ্ছে। মাননীয় স্পিকার, মনের মধ্যে একটি কষ্ট হতো যে আমার দেশের প্রাইমারি স্কুলের বাচ্চারা কবে এরকম সুন্দরভাবে স্কুলে যাবে। মাননীয় স্পিকার, প্রাইমারি স্কুলের টিচার 2-4 জন যাদেরকে চিনতাম, দেখতাম যে তারা কি সুন্দরভাবে বাচ্চাদেরকে ক্লাসে শিক্ষা দান করছে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন এবং সে কারণেই মাননীয় স্পিকার আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আমরা সেদিন যেই প্রত্যাশাটি, মনের মধ্যে যে আশাটি ছিল, আল্লাহ চান তো এই আশা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। সেজন্যই এই সংসদে মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, মাননীয় স্পিকার, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কাজও শুরু করেছে। আমরা ইনশাল্লাহ
আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব, পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দিব এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা বাচ্চাদেরকে জুতার ব্যবস্থা ইনশাল্লাহ করব। এখন আসুন, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা বলেছেন পরিবেশের কথা। কিসের পরিবেশ? শিক্ষাঙ্গনের পরিবেশ। উনি ওনার কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, আমিও এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমি বেশ অনেকবার সেই সময় রাজনৈতিক ডামাডোলে শিক্ষাঙ্গনের মধ্যে পড়েছিলাম। দু একবার বেশ সিরিয়াস অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই আমি চাই আমার দেশের সন্তানেরা একটি সুন্দর পরিবেশে লেখাপড়া করুক। মাননীয় স্পিকার, সার্বিক বিশ্ব পরিস্থিতিতে আমরা দেখেছি বিশ্বের প্রত্যেকটি দেশ মধ্যপ্রাচ্যে যে ক্রাইসিস যাচ্ছে, যে যুদ্ধ অবস্থা, তার মধ্যে তার কারণে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ জ্বালানির সমস্যার সম্মুখীন হয়েছে, যার তাপ হয়তো বাংলাদেশে এসেও লেগেছে। বাংলাদেশের মানুষ বেশ কিছুদিন কষ্ট পেয়েছে এটিতে। আমি বিরোধী দলের নেতার সাথে এই ব্যাপারে কম বেশি একমত। মাননীয় স্পিকার, বিরোধী দলের পক্ষ থেকে সেদিন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে এই সমস্যাটি যদি আমরা উভয় একসাথে বসি আলোচনা করি, তাহলে হয়তো মিটমাট করা বা একটা শুরু বের করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সেদিন পরের দিন আপনি উপস্থিত ছিলেন এই সংসদে। আপনার সামনেই আমি আমাদের অবস্থান থেকে আমাদের প্রস্তাবনা বিরোধী দলের কাছে উপস্থাপন করেছি। আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করেছি এ ব্যাপারে আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায় যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারে। মাননীয় স্পিকার, আমি মনে করি আমরা আজও এই সমস্যার সমাধান উভয় পক্ষ একসাথে বসে নিশ্চয়ই ইনশাল্লাহ বের করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, যে কথাটি একটু আগেই বলেছি, অনেকদিন বাধ্য হয়ে বিদেশে থাকতে হয়েছিল। এছাড়াও এর আগে যখন দেশে ছিলাম মাননীয় স্পিকার, দলীয় রাজনৈতিক কারণে প্রায় বাংলাদেশের বিভিন্ন গ্রাম, জেলা, উপজেলা, পৌরসভা সফর করেছি দলীয় কাজে। মাননীয় স্পিকার, সেই সময় দেখেছি এবং সেই সময় দেখে আমার কাছে মনে হয়েছে যে এই দেশে আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন মাননীয় স্পিকার, এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয়, দেশের অবস্থার যদি পরিবর্তন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে আমাদের এই টোটাল জনসংখ্যার অর্ধেক যারা, তাদেরকে আমরা যদি অবজ্ঞা করি, পেছনে ফেলে রাখি, তাহলে কোনোভাবেই সেটি সম্ভব নয় মাননীয় স্পিকার। এবং সে কারণেই মাননীয় স্পিকার 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত আমরা ফ্রি করেছিলাম। মাননীয় স্পিকার, সেজন্যই এই নারী সমাজ যাতে দেশ গঠনে আরো বেশি ভূমিকা রাখতে পারে, সেজন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, পরিকল্পনা নিয়েছে যে আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। এবং মাননীয় স্পিকার, যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। মাননীয় স্পিকার, শুধুমাত্র লেখাপড়াই নয়,
মেয়েদেরকে, নারীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে দেশকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং এইটি করার লক্ষ্যেই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড, এটার প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দেশের জনগণের কাছে দিয়েছিলাম। আবারও আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি, আল্লাহর রহমতে এই ফ্যামিলি কার্ড যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটিরও বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এবং এই সংসদেই মাননীয় স্পিকার দুদিন আগে আমাদের তরুণ সদস্য জনাব হাসনাত আমাকে ফ্যামিলি কার্ড নিয়ে একটি প্রশ্ন করেছিলেন যে এই ফ্যামিলি কার্ড কিভাবে কন্ট্রিবিউট করতে পারে দেশের ইকোনমিতে। আমি সংক্ষেপে সেটি তুলে ধরেছিলাম এই মহান সংসদের সামনে। এবং সেদিন আমি পরিষ্কারভাবে বলেছিলাম, অনেকের মনেই প্রশ্ন আছে এত টাকা কিভাবে দিবে এবং এত টাকা এইভাবে দিয়ে দিলে সম্ভব কিনা। আমাদের সকলকে বিষয়টি একটু অন্যভাবে দেখতে হবে। যেই টাকাটি আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিচ্ছি এটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে, এবং আপনি যখন ইনভেস্ট করবেন রিটার্ন অবশ্যই আসবে। আমি সেদিন বলেছিলাম, মাননীয় স্পিকার, আমি সেদিন বলেছিলাম যে এই ফ্যামিলি কার্ডের যেই টাকা ফ্যামিলি কার্ডে যাবে, একজন নারী যেটি পাবে, উনি যেই কাজে ব্যবহার করবেন এই টাকাটা, সেই ব্যবহৃত টাকাটা এই দেশের গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা ওনার নির্বাচনী এলাকা সম্পর্কে একটি কথা বলেছেন, বেশ কিছু বিবরণ দিয়েছেন। এই সংসদে আজকে দাঁড়িয়ে আমি আমার অবস্থান থেকে পরিষ্কারভাবে বলতে চাই, অনুরোধ জানাবো মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আমি যে মন্ত্রণালয়ের অধীন কাজ, আমার পাশেই সেই মিনিস্টার সাহেব বসে আছেন। প্রোটোকল হিসাবে মিনিস্টার সাহেবকে আমি এরই ভিতরে নির্দেশনা দিয়েছি যে আপনার কাজগুলো উনি দেখবেন, এবং তার বিরোধী দলীয় উপনেতা বোধহয় কিছু বলতে চাইছেন, কোনো অসুবিধা নেই। মাননীয় স্পিকার, যে এক মিনিট, একটু আগে ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য এসেছিলেন, উনিও কিছু কথা আমাকে বলেছেন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি এই সংসদ বাংলাদেশের মানুষের জন্য, এই সংসদ বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম, আমি বিরোধী দলের নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে যেহেতু ওনারা নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে লিডার তো কিছুটা প্রায়োরিটি পাবেই। ওনাদের দুজনকে বলব, দয়া করে আপনাদের বিষয়গুলো যদি আমার অফিসেও যদি একটা কপি পাঠিয়ে দেন, আমি নিজে চেষ্টা করব দেখার জন্য বিষয়গুলো। মাননীয় স্পিকার, উনি ওনার এলাকার সমস্যার কথা বলতে গিয়ে একটি কথা বলেছেন, ওনার এলাকার জলবদ্ধতার কথা বলেছেন, খালের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন এই সংসদেই গতকাল চট্টগ্রামের ভারী বর্ষণের কারণে কিছু কিছু জায়গায় জলবদ্ধতা হয়েছিল, এবং এখানে বসে দ্রুততার সাথে আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে আছে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম বিষয়টি দেখে যতটুকু সম্ভব ফয়সলা করার জন্য। মাননীয় স্পিকার, এই ঘটনাটা দিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, এবং সে কারণেই মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। একই সাথে মাননীয় স্পিকার, আমি আবার কৃষকের কাছে ফিরে যেতে চাই।
আমরা জানি, দেখেছি, আজকেও যদি আমরা পত্রপত্রিকা খুলি, সবগুলো পত্রপত্রিকাতে আজকে নিউজ আছে আমাদের বিভিন্ন অঞ্চলগুলো, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ আরো বেশ কিছু অঞ্চল মাননীয় স্পিকার ভারী বর্ষণের কারণে গত 48 ঘন্টায় বেশ ভারী বর্ষণ হয়েছে অনেকগুলো জায়গায়, এবং তার কারণে বড় ফসলে অনেক ক্ষতি হয়েছে মাননীয় স্পিকার। এখানে আমাদের ত্রাণ মন্ত্রী বসে আছেন দুলু সাহেব, যার কথা বিরোধী দল নেতা উল্লেখ করেছেন। ওনাকে গতকালকেই আমি নির্দেশনা দিয়েছি, তারও দুদিন আগে যখন ওয়েদার ফোরকাস্ট আমি দেখেছিলাম, সেই স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা দিয়েছিলাম যে সকলের লিস্ট করে কোথায় কোথায় বোরো ধানের কৃষক আছে, কারা কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কি কি হতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, এই কথাটা দিয়েও আমি বলতে চাইছি যে এই সরকার জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার। আমাদের জনগণের নির্বাচিত সরকার, এবং আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে জনগণের দেখভাল করা মাননীয় স্পিকার। এবং সে কারণে মাননীয় স্পিকার, বিরোধী নেতা এলাকায় উনি যে কষ্টটা পাচ্ছেন জলাবদ্ধতার কারণে, এই সমস্যাটি সমগ্র বাংলাদেশেই কম বেশি আছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষকরা পানির কষ্ট ভোগ করে, যেখানে বর্ষাকালেও বিভিন্ন সময় সেচ ব্যবস্থা তারা দিতে পারে না, শুধুমাত্র সঠিকভাবে সেচের পানি তারা আনতে পারে না বলে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যুগান্তকারী খাল খনন কর্মসূচি আমরা আবারও শুরু করেছি। এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র যে সেচের পানির জন্য আমরা করছি তা নয়। এই খাল খনন, জি এটা 10,000 টাকা, যেটা জি অসুবিধা নেই বলুন। এই খাল খনন যে শুধুমাত্র সেচের পানির জন্য আমরা ব্যবস্থা করছি তার জন্য নয় মাননীয় স্পিকার। 20 কোটি মানুষের দেশ, বহু জায়গায় আপনি গ্রামের সন্তান মাননীয় স্পিকার, আপনি দেখেছেন আপনার এলাকাতেও, আমরা সবাই জানি কম বেশি আমাদের প্রত্যেকের এলাকাতে গ্রামে কৃষকরা ডিপ টিউবওয়েল ব্যবহার করছেন। ঢাকা শহরে প্রতিদিন প্রায় 3 লক্ষ লিটার পানির প্রয়োজন হয়। 3 কোটি লিটার পানির প্রয়োজন হয়। এর অধিকাংশ, অর্ধেকের মতন নদী থেকে আনা হচ্ছে, আবার প্রায় অর্ধেকের মতন পানি মাটির নিচ থেকে টেনে তোলা হচ্ছে। এর ফলে পানির যে স্তর সেটি অনেক নিচে নেমে যাচ্ছে মাননীয় স্পিকার। আমরা যদি এরকম এই বিষয়গুলো যদি এখনই অ্যাড্রেস না করি, আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ওই গ্যালারিতে বসে একটু আগে আমাদের আলোচনা শুনেছিল, এই মানুষগুলো, এই সন্তানগুলো বিপদে পড়ে যাবে। এবং এর বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যার সমাধান হচ্ছে, আমরা যদি এখন কাজ শুরু করি মাননীয় স্পিকার, এর শুভফল পেতেও আমাদের প্রায় 20 বছরের মতন সময় লাগবে। আমরা যদি আজকে খাল খনন শুরু করি, এই খালের পানি আস্তে আস্তে নিচে যাবে, এবং যেই জায়গাটা খালি হয়ে গেছে সেটা রিফিল হতেও মিনিমাম 20 বছর সময় লাগবে মাননীয় স্পিকার। সেজন্যই মাননীয় স্পিকার, আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করেছি। আমরা শিক্ষার কাজ শুরু করেছি। স্কুলের, প্রাইমারি স্কুলের ছেলেদের, বাচ্চাদেরকে আমরা ব্যাগ, বই, জুতো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করতে চাচ্ছি লেখাপড়ায়। আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তাদের সম্মানই বাড়াতে চাচ্ছি, যাতে করে তারা মনোযোগ দিতে পারে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য। এবং সেই জন্যই মাননীয় স্পিকার, আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা আমাদের টোটাল বাজেটের প্রায় 5% আমরা শিক্ষা খাতে রাখতে চাই। একই সাথে মাননীয় স্পিকার, স্বাস্থ্যের কথা এসেছে। এখানে আমার দলের সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, বহু সংসদ সদস্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তাদের এলাকায় যে হাসপাতাল আছে, হয়তো একটি বিল্ডিং আছে মাত্র, কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো সঠিক ওষুধ নাই, সঠিক যন্ত্রপাতি নাই, সঠিকভাবে ডাক্তার নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা ঠিক করেছি যে আমরা জিডিপির একটি বড় অংশ শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করব। এবং মাননীয় স্পিকার,
নিশ্চয়ই এই সংসদে আমার আগে বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন, ওনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। মাননীয় স্পিকার, এটি সংসদ, জাতীয় সংসদ। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন আমরা এগ্রি করছি ডিসএগ্রিমেন্টের জন্য। এগ্রি টু ডিসএগ্রি। মাননীয় স্পিকার, পৃথিবীর তাবৎ দেশ যারা গণতন্ত্রের চর্চা করে প্রত্যেকটি পার্লামেন্টেই এটি একটি স্বীকৃত বিষয়। মাননীয় স্পিকার, ইয়েস, আজকে হয়তো জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেই ডিবেটেই যাব না, কারণ একটু আগেই আমি বলেছি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে এই দেশ, দেশের জনগণ এবং একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলের নেতার সাথে একমত পোষণ করছি। আমরা গত প্রায় 1.5 মাস ধরে আলোচনা করেছি এই সংসদে। হ্যাঁ, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাশ করেছি। বিলের বিষয়ে কোনো বিষয়ে আমরা একমত হয়েছি, কোনো বিষয় হয়তো আমাদের দ্বিমত আছে। মাননীয় স্পিকার, পরিষ্কারভাবে আমার দলের অবস্থান থেকে আমি বলতে চাই যে সকল বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসবো, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব। মাননীয় স্পিকার, নিশ্চয়ই আপনারও মনে আছে, এখানে সকলেরই মনে আছে, রোজার সময় বিরোধী দলীয় নেতা আমাকে ওনাদের ইফতার পার্টিতে দাওয়াত করেছিলেন। আমরা সেখানে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমার সাথে আজকের হোম মিনিস্টারের সাথে ছিলেন। আমরা সেখানে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ডেপুটি স্পিকারের প্রস্তাবটি, যে ওটা ওনাদের দলীয় সিদ্ধান্তের কারণে ওনারা সেটা গ্রহণ করেন, সেটা ওনাদের পলিসির ব্যাপার, কিন্তু আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা চাই যে ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো এই প্রস্তাবটি ওপেন রেখেছি। এই প্রস্তাবটি দেওয়ার মাধ্যমে আবারও আমরা আমাদের পরিষ্কার ইন্টেনশন বোঝানোর চেষ্টা করেছি। যেভাবে ঠিক বিরোধী দলের নেতা সেদিন বলেছিলেন যে আসুন আমরা 2 দল মিলে যদি একসাথে একটি কমিটি গঠন করি, যেখানে জ্বালানির বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। ওনারা যেরকম ওনাদের ইন্টেনশন দেখিয়েছেন, আমরাও সেই সময় আমাদের ইন্টেনশন পরিষ্কারভাবে তুলে ধরেছি। একইভাবে মাননীয় স্পিকার, এই সংসদ অধিবেশন শুরুর আগে আমি ওনার বাসায় গিয়েছিলাম। ওনার বাসায় গিয়ে দেশ পরিচালনা করার জন্য ওনাদের সহযোগিতা আমি চেয়ে এসেছিলাম। একইভাবে আমি নাহিদ ইসলামেরও বাসায় গিয়েছিলাম, এনসিপির কাছে আমি বলেছিলাম দেশ পরিচালনায় আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি এবং বিরোধী দলের নেতা উভয় আমরা বলেছি সমগ্র বাংলাদেশ এই সংসদ তাকিয়ে আছে, সমগ্র বাংলাদেশ এই সংসদের দিকে তাকিয়ে আছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, তাকিয়ে আছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা মনে করি এটি হয়তো বোঝার ভুল হতে পারে বা দেখার ভুল হতে পারে, হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মাননীয় স্পিকার, আমি বলেছি, আমি বলবো এবং বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবো, এখনো বর্তমানেও বলছি, আমরা চাই আমরা একসাথে কাজ করব। কাজ করতে গেলে
মাননীয় স্পিকার, অতীতে যতবারই গণতন্ত্র চলতে শুরু করেছিল বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের মানুষের কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি মাননীয় স্পিকার বাধাগ্রস্ত হয়েছে। কাজেই এই মুহূর্তে আমরা সকলে যদি গিয়ে একটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি তুমি কি চাও, আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ বলবে আমরা শান্তি চাই। একজন সাধারণ মানুষ বলবে আমরা নিরাপদ রাস্তা চাই। একজন সাধারণ মানুষ বলবে আমি আমার লেখাপড়া শেষ করে আমি একটি কর্মসংস্থান চাই। একজন গৃহিণী বা একজন নারী বলবে আমি নিরাপদে রাস্তায় যেতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমরা ইতিহাস নিয়ে হয়তো অনেক ডিবেট করেছি, কিন্তু মাননীয় স্পিকার আমাদের এই ইতিহাসের ডিবেট সেই হামে অসুস্থ বাচ্চার মার মন কি শান্ত করতে পারবে? পারবে না। তার জন্য তো মাননীয় স্পিকার অথবা মাননীয় স্পিকার যে ছেলেটি ইউনিভার্সিটি পাশ করে চাকরি সংস্থানের জন্য মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে, তাকে কি আমরা আমাদের এই যে ঐতিহাসিক ডিবেট কে আমরা কি করেছি অতীতে সেই ডিবেট দিয়ে তাকে কি আমরা কিছু বুঝ দিতে পারবো? মাননীয় স্পিকার, পারবো না। মাননীয় স্পিকার, আমি একটু আগেই বলেছি যে বোরো ধানের এই যে যেখানে অতিবৃষ্টি হয়েছে সেখানে যেই ফসল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে যদি আমরা আমাদের এই মহান সংসদের মূল্যবান ঐতিহাসিক ডিবেট উপস্থাপন করি, সে যে ফসল হানির যে কষ্ট, সেই কষ্ট কি তার লাঘব করা সম্ভব হবে যদি তার জন্য আমরা কোনো একটি ব্যবস্থা করতে না পারি যে আগামী 3 মাস সে কি খাবে? হবে না মাননীয় স্পিকার। তাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, হামে আক্রান্ত শিশুর জন্য তার মায়ের সান্ত্বনার জন্য আমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, আমার কাছে একজন রাজনীতিবিদ হিসাবে মনে হয় খুব সম্ভবত বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে মাননীয় স্পিকার আমার দলের সদস্যরা এবং ক্ষেত্র বিশেষ আমি দেখছি বিরোধী দলের বন্ধুরাও আমার কিছু কিছু কথায় টেবিল থাপড়াচ্ছেন। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে
এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ হয়ে যাবে। আমার সংসদ নেতা হিসেবে আমার দলের সদস্যদের কাছে, বিরোধী দলীয় বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। মাননীয় স্পিকার, আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান দেশেই হোক বিদেশি হোক তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আলাপ করতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হাসপাতালগুলোতে কত দ্রুত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, দিনের কার্যবিধিতে আপনি যখন শুরু করেন বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্য বলে ওঠেন তার এলাকায় রাস্তা লাগবে, তার এলাকায় ব্রিজ লাগবে, কারো এলাকায় কালভার্ট লাগবে। স্বয়ং বিরোধী দলীয় নেতা ওনার এলাকার সমস্যার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারি, দেশে আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা যদি একটি স্টেবল গভর্নমেন্ট রাখি, আমরা যদি একটি স্টেবল পার্লামেন্ট এনশিওর করতে না পারি, মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারবো না। মাননীয় স্পিকার, এই দেশকে যদি সামনে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে আইটি শিল্পের বিকাশ কিভাবে হবে এ ব্যাপারে হয়তো আমাদের মধ্যে ডিবেট হতে পারে, এ ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আইটি শিল্পের বহিঃপ্রকাশ হতে হবে, এ ব্যাপারে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডিবেট নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আসুন আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাননীয় স্পিকার, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, 1971 সালে এই দেশ যখন স্বাধীন হয়েছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন বিবেচনায় আমাদের দেশকে যদি স্ট্যান্ডার্ডে ধরি, আমাদের মতন অনেকগুলো দেশ ছিল যারা হয়তো 1972-73 সালে স্বাধীন হয়েছে, তারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমরা পারিনি কেন? বিকজ বিভিন্নভাবে এই দেশকে, একটু আগেই যেটা বলেছি মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত করা হয়েছে গণতন্ত্রকে। মাননীয় স্পিকার, গণতন্ত্র বাধাগ্রস্ত যদি হয়, গণতন্ত্র প্রতিবার বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু বাধাগ্রস্ত হবে। কাজেই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। মাননীয় স্পিকার, হ্যাঁ, সেই সরকার হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সরকার হয়তো পরবর্তীতে ক্ষমতায় আসেনি, কিন্তু মাননীয় স্পিকার, কেউ একজন সদস্য, সেটি আমার দলের সদস্য হোক, সেটি
বিরোধী দলীয় সদস্যরা হোক, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি? এই 173 দিনের হরতালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই ক্ষতির মাসুল আজও আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। মাননীয় স্পিকার, কাজেই মাননীয় স্পিকার, আমি আর সময় নিব না। অনেক বিরোধী দলীয় নেতাকে আপনি সময় রিমাইন্ডার দিয়েছেন, আমি চাই না যে আমাকে আপনি সময় রিমাইন্ডার দিন। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতার সাথে একমত হয়েই বলতে চাই যে কথাটি কয়েকবার আমি রিপিট করেছি, আবারও আমি রিপিট করতে চাই, কারণ আমি মনে করি এটা উনি একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এই সংসদ মানে পুরো বাংলাদেশ। এই সংসদ মানে, এই সংসদের সফলতা মানে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ। এবং মাননীয় স্পিকার, এটি সংসদের রীতি, সংসদের নীতি। মাননীয় স্পিকার, একটি দল সরকারে থাকবে, একটি দল বিরোধী দলে থাকবে। সেই জন্যই আমি বারে বারে বলছি, এই সংসদের দ্বারা গঠিত সরকার। মাননীয় স্পিকার, এই সরকারের টিকে থাকা, এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। কারণ আমি বিশ্বাস করি এই সংসদ এমন একটি সংসদ যা বাংলাদেশের অতীতে কোনোদিন হয়নি। বর্তমানে সংসদ, বর্তমান এবং ভবিষ্যতে হবে যেটি, সেটি হলো উভয় পক্ষ দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব। মাননীয় স্পিকার, আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না। কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা কেউই, এই সংসদের কোনো একজন সদস্য, আমরা শয়নে স্বপ্নে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না। কারণ বর্তমান বাংলাদেশ ৭১-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, শেষ অধিবেশনের দিনে আমি আমার অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আবার পরিষ্কার করে দিতে চাই যে আমরা সবসময়, সকল সময় প্রস্তুত আছি বিরোধী দলের সদস্যদের সাথে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে যে কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সকলে একসাথে এই দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এবার পরিশেষে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, আমাদের সংসদের পক্ষ থেকে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দদেরকে, মাননীয় চিফ হুইপ বৃন্দকে এবং সকল সংসদ সদস্যবৃন্দকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দকে। কারণ একটু আগেই আমি বলেছি, আমরা ছাড়া আপনারা পরিপূর্ণ নন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নই। সেই কারণেই আমি মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের সকল সদস্যদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার, সচিবালয়ের সচিব সহ কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে, সকল কর্মচারী বৃন্দকে।
তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই 1.5 মাস সময় প্রায়। আমি ধন্যবাদ জানাতে চাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দদেরকে, যারা আমাদেরকে এই সংসদকে সহযোগিতা করেছেন এত অল্প সময় দ্রুততার সাথে এতগুলো বিল উপস্থাপন করে এগুলো সম্পূর্ণ কাজগুলো সমাধান করার জন্য। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, গণপূর্ত বিভাগের সদস্য, বিদ্যুৎ ও টেলিগ্রাম ফোন বিভাগের সদস্য। আমি বিশেষভাবে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যম, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি আবারও পরিষ্কারভাবে দৃঢ়চিত্তে বলতে চাই যে সকল ব্যক্তি এবং সংস্থাকে আমি ধন্যবাদ জানিয়েছি, তাদের সকলের সহযোগিতার কারণেই আজ আমরা এই সংসদটি সুন্দরভাবে এই অধিবেশনটি সমাপ্ত করতে পারলাম এবং দেশ গঠনে এই প্রত্যেকটি সংস্থা এবং প্রত্যেক ব্যক্তির অবদান রয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। এটা তো বললাম। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা এই সংসদ কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সহ সংসদ ভবন, প্রধানমন্ত্রী দফতরের সহায়ক হিসাবে বিভিন্ন বিটিভি এবং বেতার কর্মদের বিভিন্ন ব্যক্তির বিষয়ে উনি বলেছেন তাদেরকে কিছু সম্মানের ব্যবস্থা করার কথা, আপনাকে অনুরোধ জানিয়েছেন। আমি ওনার এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, তাদেরকে আমরা যদি আমাদের ধন্যবাদের তালিকায় না আনি সেটি অন্যায় করা হবে। ফ্যাসিবাদের পলায়নের পরে মাননীয় স্পিকার, এই সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে যে দেশকে একটি সুশৃঙ্খল অবস্থার মধ্যে রাখা, দেশে যাতে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হতে না পারে। আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তাদের দায়িত্ব সঠিক সুন্দরভাবে পালন করার জন্য। মাননীয় স্পিকার, আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আবারও আমি বলছি, সকল সংসদ সদস্যের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা এই সবুজ চেয়ারের পবিত্রতা রক্ষা করি। যে দায়িত্ব, যে প্রত্যাশা, যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে পাঠিয়েছে এখানে, আসুন আমরা সেই দায়িত্বের, সেই কর্তব্যের সর্বোচ্চ সম্মান আমরা প্রদান করি, যার মাধ্যমে আমরা দেশের মানুষকে সম্মান প্রদর্শন করব। কারণ দেশ এবং জনগণ থাকলেই আমরা আছি। দেশ এবং জনগণ সম্মান যদি আমরা না করি তাহলে আমাদের রাজনীতি হয়তো ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য আমাদের সবচেয়ে প্রথম হচ্ছে এই দেশের জনগণ এবং এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।